হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভেসপার থিওরি বা ভিএসি-পিআর থিওরি, যেটার পুরো নাম হলো ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। দেখো, VSEPR। তাহলে এবার আমরা দেখে নেব এই যে VSEPR লিখলাম এর মানেটা কি। ভ্যালেন্স সেল মানে হচ্ছে দেখো যোজ্যতা কক্ষ, অর্থাৎ সব থেকে বাইরের যে কক্ষপথটা সেটাকে আমরা বলে থাকি যোজ্যতা কক্ষ। তো যোজ্যতা কক্ষে যে সমস্ত ইলেকট্রন পেয়ারগুলো থাকে, তো ইলেকট্রন পেয়ারগুলো নিজেদের মধ্যে কি করে, বিকর্ষণ করে। তো এই যে থিওরি বা এই বিকর্ষণ সংক্রান্ত যে তত্ত্ব সেটাকে বলা হয়ে থাকে VSEPR থিওরি বা ভেসপার থিওরি। তাহলে আমরা বলতে পারি যে সমযোজী যৌগের যে কেন্দ্রীয় পরমাণু তার যে যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড় রয়েছে তারা পরস্পরকে বিকর্ষণ করে, ফলে তারা এমন একটি যৌগ গঠন করে বা এমন একটি স্ট্রাকচার গঠন করে বা জ্যামিতিক গঠন করে যে তাতে বিকর্ষণের মাত্রাটা সবচেয়ে কম হয়, তবেই সেই যৌগটা কি হয়, স্থায়ী হয় বা তার স্থায়িত্ব সবথেকে বেশি হয়। তাহলে আমরা লিখতে পারি যে সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের পরস্পরকে বিকর্ষণ করে এবং তারা এমন একটি জ্যামিতিক গঠনে থাকে বা জ্যামিতিক গঠন তৈরি করে যাতে যৌগের স্থায়িত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ তারা এমন একটা স্ট্রাকচার তৈরি করবে যাতে যৌগের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। তো এই যে ইলেকট্রন পেয়ার আমরা বলছি বা ইলেকট্রনের কথা বলছি, এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয়ে থাকে বন্ড পেয়ার আর একটাকে বলা হয়ে থাকে লোন পেয়ার। ঠিক আছে, বন্ড পেয়ারটাকে সংক্ষেপে বলা হয় বিপি, লোন পেয়ারটাকে সংক্ষেপে বলা হয় এলপি। লোন পেয়ার মানে হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর এটাকে বলা হয়ে থাকে বন্ধন জোড়। অর্থাৎ যে ইলেকট্রনগুলো বন্ধন তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয়ে থাকে বন্ড পেয়ার ইলেকট্রন, আর যে ইলেকট্রনগুলো বন্ধন তৈরিতে ব্যবহৃত হয় না, ফাঁকা থেকে যায়, সেগুলোকে বলা হয়ে থাকে লোন পেয়ার ইলেকট্রন। তো এদের ক্ষেত্রে বিকর্ষণের যে মাত্রা হবে, অর্থাৎ এই ইলেকট্রনগুলোর মধ্যে যে বিকর্ষণটা ঘটবে সেখানে লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ সবথেকে বেশি হবে, তার থেকে একটু কম হবে লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ, সব থেকে কম হবে বন্ড পেয়ারের বিকর্ষণ। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে যে বিকর্ষণের মাত্রা LP-LP গ্রেটার দেন LP-BP গ্রেটার দেন BP-BP, অর্থাৎ বন্ধন জোড় বা বন্ধন পেয়ারের মধ্যে বিকর্ষণ তুলনামূলকভাবে লোন পেয়ারের থেকে কম হয়। এই সিদ্ধান্তে আমরা আসতে পারলাম। আমরা একটা এক্সাম্পল দেখব এবং পরীক্ষাতে এখান থেকে তোমাদের বারবার প্রশ্ন আসে যে CH4 অ্যামোনিয়া এবং H2O, এদের তিনটে ক্ষেত্রেই যদি আমরা বন্ধন কোণের মান দেখি তাহলে দেখো এদের স্ট্রাকচারগুলো ঠিক এরকম টাইপের হয়। CH4 এটা হচ্ছে অ্যামোনিয়া স্ট্রাকচার, আর এটা হচ্ছে ওয়াটারের স্ট্রাকচার। আচ্ছা, অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা মাত্র লোন পেয়ার থাকে, মিথেনে কোনো লোন পেয়ার থাকে না, জলের ক্ষেত্রে দুটো লোন পেয়ার থাকে। প্রত্যেকেরই জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল বা TD, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রেই অ্যাঙ্গেলটা থাকার কথা 109 ডিগ্রি 28 মিনিট, এরও থাকার কথা 109 ডিগ্রি 28 মিনিট, এরও থাকার কথা 109 ডিগ্রি 28 মিনিট। ক্লিয়ার? অর্থাৎ এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো থাকার কথা 109 ডিগ্রি 28 মিনিট করে। কিন্তু বাস্তবে দেখা যায় এর অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট হলেও এর অ্যাঙ্গেলটা কমে হয়ে যায় 107.3 ডিগ্রি, আর এর অ্যাঙ্গেলটা কমে হয়ে যায় 104.5 ডিগ্রি। তো ব্যাপারটা দেখো কেন এই ঘটনাটা হয়, কারণ এখানে যে কটা বন্ধন রয়েছে, চারখানা বন্ধন রয়েছে, চারটে বন্ড পেয়ার ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে বন্ড পেয়ার কটা তৈরি হয়েছে, চারটে, বন্ড পেয়ারের সংখ্যা চারটে, কোনো রকম লোন পেয়ার এখানে নেই, অর্থাৎ কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এখানে নেই।
ফলে বিকর্ষণটা কাদের মধ্যে হবে? বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার, যে বিকর্ষণের মাত্রাটা হচ্ছে সবচেয়ে কম, তাহলে এখানে সেরকম কোনো বিকর্ষণ হয় না, তাই এর অ্যাঙ্গেলটা হয় 109 ডিগ্রি 28 মিনিট। এখানে কি হচ্ছে, 3টে বন্ড পেয়ার আছে এবং একটা লোন পেয়ার আছে। তাহলে ভেবে দেখো, এর সাথে এই যে বিকর্ষণটা কাজ করছে, এটাকে আমরা বলতে পারি লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, বা এইদিকেও যে বিকর্ষণটা কাজ করছে সেটাকে বলা হয় লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ। এটা হচ্ছে বিকর্ষণের চিহ্ন, তোমরা বিভিন্ন জায়গাতে দেখে থাকবে, পরবর্তীকালেও বইয়েতেও দেখবে থাকবে। তো এদের মধ্যে যে বিকর্ষণটা কাজ করছে সেটা হচ্ছে বন্ড পেয়ার, এটাও হচ্ছে বন্ড পেয়ার। তো একটু আগেই আমরা দেখলাম যে লোন পেয়ার এর সাথে বন্ড পেয়ারের বিকর্ষণ বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের তুলনায় কম। ফলে কি হবে, এই যে হাইড্রোজেনগুলো রয়েছে, ধরো এটা একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, তো এই যে লোন পেয়ারটা রয়েছে মাথার ওপর দিকে, এই কী করবে, এই বন্ডগুলোকে ঠেলে, বিকর্ষণের ফলে ঠেলে কী করবে, আরও কাছাকাছি নিয়ে চলে আসবে। ফলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 107.3 ডিগ্রি। ক্লিয়ার? কারণ এই রিপালশনটা এদের রিপালশনের থেকে বেশি। যদি কম হতো তাহলে সেই জিনিসটা করতে পারতো না। এখানে দেখো আমাদের দুখানা লোন পেয়ার রয়েছে, তাহলে এখানে কত ধরনের বিকর্ষণ কাজ করবে দেখো। এই লোন পেয়ার, ঠিক আছে, এদের মধ্যে একটা বিকর্ষণ কাজ করবে, সেটা সবচেয়ে বেশি হবে, এরা পরস্পর থেকে দূরে সরে যাবে। এরপরে হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার, এখানে একটা বিকর্ষণ কাজ করবে, তাহলে এই যে লোন পেয়ার এরা একটু কাছে এইদিকে সরে এসে এই হাইড্রোজেনটাকে আরও জোরে কী করবে, ঠেলে দেবে। এই লোন পেয়ারটাও কী করবে, আরও সরে এসে এই হাইড্রোজেনটাকে কী করবে, আরও ঠেলে দেবে। ফলে এই যে অক্সিজেনের পাশে এই যে দুটো হাইড্রোজেন রয়েছে, এই হাইড্রোজেনগুলোর বন্ড অ্যাঙ্গেল আরও কমে যাবে, অর্থাৎ অ্যামোনিয়াতে যে পরিমাণ কমেছিল তার থেকেও বেশি কমে যাবে, দিয়ে অ্যাঙ্গেলটা হবে 104.5 ডিগ্রি। কারণ এখানে 3 ধরনের বিকর্ষণ কাজ করছে, এখানে লোন পেয়ার বিকর্ষণ কাজ করছে, লোন পেয়ার বন্ড পেয়ার করছে, ফলে লোন পেয়ার এবং লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণের ফলে বিকর্ষণের মাত্রাটা এতটাই বেশি হবে যে এখানে হাইড্রোজেন পরমাণুগুলো আরও কাছাকাছি চলে আসবে। আচ্ছা, নেক্সট যে সূত্রটা আমরা দেখব সেটা হচ্ছে কি, যদি এমন দুটো উদাহরণ আমরা দেখি, দুটো বন্ধন যেখানে লোন পেয়ার এবং বন্ড পেয়ারের যে সংখ্যাগুলো সেগুলো যদি সমান সমান থাকে, তাহলে আমাদের কি হবে? তাহলে সেক্ষেত্রে আমাদের যে কেন্দ্রীয় পরমাণু এবং প্রান্তীয় পরমাণু রয়েছে তাদের তড়িৎ ঋণাত্মকতা দেখতে হবে। তো প্রান্তীয় পরমাণুগুলো যদি সমান থাকে, কেন্দ্রীয় পরমাণুগুলো যদি আলাদা থাকে, তাহলে কেন্দ্রীয় পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে তত বন্ধন কোণ বেশি হবে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা প্রপোর্শনাল আমরা লিখতে পারি বন্ধন কোণ, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে বন্ধন কোণ আমাদের ক্ষেত্রে কি হবে, তত বেশি। আর আমরা একটা জিনিস বলতে পারি যে প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে বন্ধন কোণের মান তত কম হবে। তো এই হচ্ছে আমাদের দুটো সূত্র। তো উদাহরণের সাহায্যে আমরা দেখে নেব যে ব্যাপারটা কীরকমভাবে ঘটে। দেখো, আমরা যদি ওয়াটার নিই H2O, আর একটা নিলাম ধরো H2S, তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে প্রান্তীয় পরমাণুগুলো হচ্ছে এখানে হাইড্রোজেন, অর্থাৎ প্রান্তীয় পরমাণুগুলো এখানে সেম আছে বা সমান আছে, একই রকম আছে। আলাদা কারা আছে? কেন্দ্রীয় পরমাণুগুলো, এখানে অক্সিজেন নেওয়া আছে, এখানে সালফার নেওয়া আছে, তাহলে এখানে ক নম্বর সূত্র প্রয়োগ হবে? 2 নম্বর সূত্রটা প্রয়োগ হবে। তো এই যে অক্সিজেন রয়েছে, এই অক্সিজেনও দেখো দুটো লোন পেয়ার থাকে, সালফারও দুটো লোন পেয়ার থাকে, তাহলে এখানে দুটো করে লোন পেয়ার রয়েছে, আর এরও দুটো বন্ড পেয়ার, এরও দুটো বন্ড পেয়ার, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই বন্ড পেয়ার এবং লোন পেয়ার আমরা যদি দুটোর মধ্যে কম্পেয়ার করি, তাহলে দেখো এরও 2, এরও 2, এরও 2, এরও 2, তাহলে এখানে সে নাম্বারটা আমাদের কি আছে, বন্ড পেয়ার এবং লোন পেয়ারের নাম্বারটা সেম আছে, তাহলে এখানে এলপি বিকর্ষণ এখানে কার্যকরী হচ্ছে না। বেশ, তো এখানে কার্যকরী কোনটা হচ্ছে? কেন্দ্রীয় পরমাণু যে দুটো রয়েছে অক্সিজেন এবং সালফার, এদের যদি আমরা তড়িৎ ঋণাত্মকতা দেখি, তাহলে আমরা প্রত্যেকেই জানি যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সালফারের থেকে বেশি। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা যদি সালফারের থেকে বেশি হয়, তাহলে আমরা জানি কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে বন্ধন কোণের মান বেশি হবে। তাহলে আমরা বলতেই পারি যে বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ হবে H2O > H2S। বাস্তবে তাই হয়, এর অ্যাঙ্গেলটা হয় 104.5 ডিগ্রির মতো, আর এর অ্যাঙ্গেলটা হয় 92 ডিগ্রির মতো। ক্লিয়ার এতটা অবধি? বেশ, তো এবার আমরা একটা জিনিস বুঝে নেব যে কেন এই তড়িৎ ঋণাত্মকতা কেন্দ্রীয় পরমাণুর বৃদ্ধি পেলে বন্ধন কোণটা বৃদ্ধি পাচ্ছে। খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে বন্ডটা রয়েছে H2O, এখানে দুটো ইলেকট্রন থাকে, হাইড্রোজেন একটা থাকে, অক্সিজেন একটা থাকে, দুটো ইলেকট্রন মিলে বন্ডটা তৈরি হচ্ছে। এখানেও ঠিক তাই, হাইড্রোজেন একটা বন্ধন থাকে, ইলেকট্রন থাকে হাইড্রোজেনের, এবং অক্সিজেনের একটা ইলেকট্রন মিলে বন্ধনটা তৈরি হচ্ছে।
বেশ, কারণ আমরা জানি অক্সিজেনের বহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন থাকে। দেখো 1টা 2টো 3টে 4টে আমাদের লোন পেয়ার রূপে পড়ে রয়েছে, আর 5 এবং 6 নম্বর ইলেকট্রনটা হাইড্রোজেনের সাথে বন্ধন করেছে। আর হাইড্রোজেনের তো জানো একটা করে ইলেকট্রন। বেশ, এইভাবে এই যে বন্ধনটা তৈরি হলো, তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার ফলে এই যে হাইড্রোজেনের ইলেকট্রনটাকে অক্সিজেন নিজের কাছে টেনে নেয়। ক্লিয়ার? তাহলে ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি ঠিক এইরকম পজিশনে অবস্থান করে। এই অক্সিজেনটাও তাই করে, হাইড্রোজেনের ইলেকট্রনটাকে নিজের কাছে টেনে নেয়। এবার দেখো এই যে ইলেকট্রনগুলো কাছাকাছি চলে এলো, অক্সিজেন টানলো, ফলে দেখো এরা খুব কাছাকাছি চলে আসার ফলে এদের মধ্যে কি হবে, বিকর্ষণ বল কাজ করবে। ক্লিয়ার? বিকর্ষণ বল কাজ করার জন্য এদের যে বন্ধন কোণ, সেই বন্ধন কোণের মানটা কি হবে, বেশি হবে। অর্থাৎ বিকর্ষণ কাজ করার জন্য এদের বন্ধন কোণটা তুলনামূলকভাবে একটু বেশি হবে। কিন্তু এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে আমাদের যে ঘটনাটা ঘটে, এর তড়িৎ ঋণাত্মকতা কম, ফলে হাইড্রোজেনের ইলেকট্রনকে নিজের কাছে টানার ক্ষমতা কম, ফলে ইলেকট্রনগুলো কাছাকাছি যাবে না। কাছাকাছি যদি না যায় তাহলে এর ক্ষেত্রে বিকর্ষণটা কি হবে, হবে না। অর্থাৎ এই যে বন্ড পেয়ারের এই যে ইলেকট্রনগুলো যাওয়ার ফলে যে বিকর্ষণটা কার্যকরী হচ্ছিল, সে কার্যকরিতাটা এখানে হবে না। ফলে এখানে যে বন্ধন কোণের মান, সেই বন্ধন কোণের মানটা কি হবে, অটোমেটিক কম হবে। কারণ এরা যা প্রেশার দেওয়ার এখান থেকে দেবে, ফলে বন্ধনটাকে কমানোর চেষ্টা করবে, ফলে অ্যাঙ্গেলটা হবে আমাদের H2O থেকে কম। কিন্তু এখানে আমাদের অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার ফলে ইলেকট্রনগুলো দেখো এই কাছাকাছি চলে যায়, ফলে এদের মধ্যে একটা বিকর্ষণ বলটা বেশি কার্যকরী হয়, ফলে হাইড্রোজেনগুলো খুব একটা কাছাকাছি আসতে পারে না, ফলে আমাদের যে ঘটনাটা ঘটে, বন্ধন কোণের মানটা বেশি হয়। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে নেক্সট আমরা দেখে নেব যে প্রান্তীয় পরমাণুর সাথে কি সম্পর্ক রয়েছে। আমরা উদাহরণ নেব অ্যামোনিয়া NH3 এবং NF3, এই দুটো উদাহরণ নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা তো আমাদের 3টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, দ্বিতীয়টা তো আমাদের 3টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, ফলে আমাদের এখানে ওটা কার্যকরী হচ্ছে না। LP-LP বিকর্ষণ কোনো কাজে আসছে না। এখানে যেটা দেখতে হবে যে কেন্দ্রীয় এবং প্রান্তীয় পরমাণু। দেখো এখানে কেন্দ্রীয় পরমাণুগুলো সমান, দুটোই নাইট্রোজেন আছে। প্রান্তীয় পরমাণুগুলো আলাদা, একটাতে আছে হাইড্রোজেন, একটাতে আছে ফ্লোরিন। তাহলে আমাদের এই 3 নম্বর সূত্রটা এখানে প্রয়োগ হবে যে প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বাড়লে বন্ধন কোণ কম হবে। তাহলে সূত্র অনুযায়ী যদি আমরা দেখি, আমরা জানি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি, অনেক বেশি। আচ্ছা, ফলে বন্ধন কোণের যে মান, সেই বন্ধন কোণের মানটা হবে NH3-র ক্ষেত্রে কম এবং NH3-র ক্ষেত্রে বেশি। অর্থাৎ বন্ধন কোণটা উল্টে যাবে, NH3 গ্রেটার দেন NH3 হবে। কারণ এখানে যার তড়িৎ ঋণাত্মকতা কম হয় প্রান্তীয় পরমাণুর ক্ষেত্রে, তার বন্ধন কোণের মান বেশি হয়, আর যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তার বন্ধন কোণের মান কম হয়। তো বাস্তবে ওটাই দেখা যায় যে NH3-র ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয় 107.3 ডিগ্রি, কিন্তু NF3-র ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয় 102.29 ডিগ্রি। এটা হয় 107.3 ডিগ্রি, এটা 102.29 ডিগ্রি। আচ্ছা, তো এখানে দেখে নাও যে কিভাবে এটা ঘটনাটা ঘটছে, বা আগের যেরকম এক্সপ্লেনেশনটা আমরা দেখলাম, এখানেও একবার এক্সপ্লেনেশনটা দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো এই যে NH3 রয়েছে, NH3-তে দেখতেই পাচ্ছ নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেনের তুলনামূলকভাবে কম, ফলে ইলেকট্রনগুলো নাইট্রোজেন নিজের কাছে টেনে নেবে। এখানে বিকর্ষণ বলটা বেশি কার্যকরী হবে, হাইড্রোজেনগুলো কাছাকাছি আসতে পারবে না, ফলে কি হবে, বন্ধন কোণের মানটা তুলনামূলকভাবে বেশি হবে। এখানে কি হবে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, নাইট্রোজেনের থেকেও বেশি, ফলে ফ্লোরিন ইলেকট্রনগুলোকে নিচের দিকে টেনে নিয়ে আসবে, মানে প্রান্তীয় পরমাণুর দিকে নাইট্রোজেনের ইলেকট্রনগুলো তুলনামূলকভাবে সরে যাবে। ফলে ইলেকট্রনের মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা দেখো অনেকটাই বেড়ে যাচ্ছে, ফলে এখানে বিকর্ষণটা কম হবে। বিকর্ষণ কম হলে কী হবে, এরা কাছাকাছি চলে আসবে এবং অ্যাঙ্গেলটা হবে 102.29 ডিগ্রি। ঠিক আছে, যেমন ধরো এই যদি আমরা দুটো ফ্লোরিনকে নিয়ে যদি দেখাই, ইলেকট্রনগুলো দেখো যদি এইরকম পজিশনে থাকতো, তাহলে কী হতো, তাদের মধ্যে বিকর্ষণটা বেশি হতো, ফলে বন্ধনটা কোণটা বেড়ে যেত। কিন্তু ইলেকট্রনগুলো যদি এইরকম পজিশনে থাকে, দেখো যথেষ্ট ডিস্টেন্স আছে, ফলে এদের মধ্যে বিকর্ষণের মাত্রাটা কম হবে। তাই এই উপরে যে লোন পেয়ারটা রয়েছে, সেই লোন পেয়ারটা সহজেই এই বন্ড পেয়ারগুলোকে কাছাকাছি ঠেলে দিতে পারবে, ফলে অ্যাঙ্গেলটা কমে হয়ে যাবে 102.29 ডিগ্রি। আচ্ছা, এরপরে নেক্সট যে সূত্রটা আমরা দেখব VSEPR থিওরির আন্ডারে, সেটা হচ্ছে গিয়ে ডবল বন্ড এবং সিঙ্গেল বন্ডের মধ্যে বা মাল্টিপল বন্ডের মধ্যে বিকর্ষণের কি ক্রম, সেটা এক্ষেত্রে খেয়াল রাখবে। ডবল বন্ডের সাথে ডবল বন্ডের বিকর্ষণ হবে ডবল বন্ডের থেকে সিঙ্গেল বন্ডের বিকর্ষণের তুলনায় বেশি, এবং সেই বিকর্ষণটা হবে সিঙ্গেল বন্ডের তুলনায় বিকর্ষণের থেকে বেশি। তো এই হচ্ছে আমাদের অর্ডার।
জাস্ট একটা এক্সাম্পলের সাহায্যে আমরা সহজেই বুঝতে পারবো। যদি আমরা ইথিলিনের স্ট্রাকচার নিই, ইথিলিনের স্ট্রাকচার হচ্ছে C2H4, এর গঠন হচ্ছে এরকম, C ডবল বন্ড C, দুদিকে দুটো করে হাইড্রোজেন যুক্ত আছে। তো এখানে দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে এরা হয় ট্রাইগোনাল প্ল্যানার। এই কার্বন, এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি করে হওয়া উচিত? 120 ডিগ্রি করে। এইদিকেও তাই, এদের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি করে। কিন্তু এখানে দেখো ডবল বন্ড এবং সিঙ্গেল বন্ডের ব্যাপার চলে আসছে। এখানটাতে দেখো ডবল বন্ড আছে, এখানটাতে আছে সিঙ্গেল বন্ড। তাহলে এর সাথে এর যে বিকর্ষণটা, সেই বিকর্ষণটা বেশি হবে এই যে দুটো হাইড্রোজেন রয়েছে কার্বনের সাথে বন্ড করে সিঙ্গেল বন্ডের মাধ্যমে এদের মধ্যে যে বিকর্ষণটা তার থেকে। তাহলে এখানে এই জায়গাটাতে রিপালশনের মানটা বেশি হয়ে যাবে কোন জায়গাটার তুলনায়? এই জায়গাটার তুলনায়। অর্থাৎ এখানে বন্ড অ্যাঙ্গেলটা কিছুটা বেড়ে যাবে, বিকর্ষণ হলেই বন্ড অ্যাঙ্গেল কিছুটা বেড়ে যাবে, এখানেও বন্ড অ্যাঙ্গেল কিছুটা বেড়ে যাবে, কারণ ডবল বন্ড সিঙ্গেল বন্ড আছে, এবং এইখানের বন্ধনটা কিছুটা কমে যাবে। ক্লিয়ার এতটা অবধি? বেশ। আচ্ছা, তাহলে তখন বাস্তবে যে অ্যাঙ্গেলটা দেখা যায় সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা কমে হয়ে যায় 116 ডিগ্রি। মানে কত ডিগ্রি কমলো? 4 ডিগ্রি কমলো। ফলে এটা দেখো 120 ছিল, তাহলে এটা বেড়ে হয়ে যাবে 122, এটা বেড়ে হয়ে যাবে 122। ওটা জাস্ট আমরা হিসেব করে লিখলাম যে এটা যদি টোটাল 120 থেকে 116 হয়, অর্থাৎ 4 ডিগ্রি কমে, তাহলে ওপরেরটা 2 ডিগ্রি বাড়বে, নিচেরটাও 2 ডিগ্রি করে বাড়বে। তাহলে আমাদের টোটাল অ্যাঙ্গেলটা আমাদের এখানে 360 ডিগ্রিই রইলো। ঠিক তেমনি এই দিকটাতেও এটা 122 হয়ে যাবে, এটা 122 হয়ে যাবে, কিন্তু এদের নিজেদের অ্যাঙ্গেলটা মানে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের যে বন্ড অ্যাঙ্গেলটা সেটা হয়ে যাবে 116 ডিগ্রি। ঠিক এরকমই আরেকটা এক্সাম্পল আমাদের কাছে রয়েছে, C ডবল বন্ড ও Cl2 বা COCl2 কার্বনিল ক্লোরাইড, বা যেটাকে বলা হয়ে থাকে ফসজিন বা কার্বনিল ক্লোরাইড। এখানেও সেই একই ঘটনা ঘটে। দেখো এখানে ডবল বন্ড এবং সিঙ্গেল বন্ডের মধ্যে যে বিকর্ষণ, এই বিকর্ষণ আর এই বিকর্ষণ বেশি হবে কার তুলনায়? এই সিঙ্গেল বন্ড বিকর্ষণের তুলনায়। তাহলে এখানেও 120 ডিগ্রি করে বন্ড অ্যাঙ্গেলগুলো হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় বন্ড অ্যাঙ্গেলগুলো সেটা হয় না। এই যে বন্ধনটা রয়েছে, সিঙ্গেল বন্ডটা রয়েছে, এই সিঙ্গেল বন্ডটা কমে হয়ে যায় 112 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি কমে গেল? 8 ডিগ্রি কমে গেল। 8 কমা মানে এগুলো 4 ডিগ্রি করে বেড়ে যাবে। এটাও 124 হবে, এটাও 124 ডিগ্রি হবে। তাহলে এখানে টোটাল 8 ডিগ্রি বাড়লো, এটা 8 ডিগ্রি কমে গেল। তাহলে এখানে জিনিসটা খেয়াল রাখবে, ডবল বন্ডের বিকর্ষণ সর্বদা বেশি হবে ডবল বন্ড সিঙ্গেল বন্ডের তুলনায়, এবং সেই বিকর্ষণটা বেশি হবে সিঙ্গেল বন্ডের তুলনায়। ক্লিয়ার? বেশ, আজকের টপিকটা এতটাই। তোমরা বাড়িতে ভালো করে রিভিশন করো। পরের ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে VCPR থিওরির আন্ডারে যে কোনো মলিকুল আমাদের দেখে না কেন, তার জিওমেট্রি কেমন হবে, তার শেপ কেমন হবে, তার হাইব্রিডাইজেশন কেমন হবে, তার বন্ড অ্যাঙ্গেল কেমন হবে, সমস্তটাই আমরা পার্ট করে আমরা করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।